এই ছোট্ট মাসুম ছেলেটাকে গলায় বেড়ি পরিয়ে বেঁধে রেখেছে তারই আপন চাচা। কিছুদিন পরেই তাকে মেরে ফেলা হবে, কিন্তু এই ছোট্ট ছেলেটাই একদিন হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ধর্ষ যোদ্ধা চেঙ্গিস খান। তিনি একাই 4 কোটি মানুষকে হত্যা করেছিল এবং 20,000 নারীকে ধর্ষণ করেছিল। তিনি এত পরিমাণ নারীকে ধর্ষণ করেছিলেন যে বলা হয়ে থাকে বর্তমানে পৃথিবীর প্রতি 200 জন পুরুষের একজন পুরুষ সরাসরি চেঙ্গিস খানের বংশধর। সামান্য যাযাবর আদিবাসী মানুষ থেকে সে একদিন দখল করে নিয়েছিল পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, আর সেখানে প্রতিষ্ঠা করেছিল পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য। কিন্তু কিভাবে এই মাসুম বাচ্চাটি সামান্য যাযাবর আদিবাসী মানুষ থেকে হয়ে উঠেছিলেন অর্ধেক পৃথিবীর দুর্ধর্ষ বাদশাহ, সেটা নিয়েই 2007 সালে নির্মিত হয়েছে রাশিয়ান সিনেমা মঙ্গল দ্য রাইজ অব চেঙ্গিস খান মুভিটি। তো চলুন বেশি কথা না বলে চেঙ্গিস খানের জীবনী নিয়ে বানানো এই গল্পটি শুরু করা যাক। 1772 সালের দিকে পুরো পৃথিবীতেই রাজতন্ত্র জারি ছিল। সে সময় মধ্য এশিয়ার বিরাট অঞ্চল জুড়ে টেঙ্গুট নামের একটি সাম্রাজ্য ছিল। সেই সাম্রাজ্যেরই মঙ্গোলিয়া জুড়ে বসবাস করত বেশ কিছু যাযাবর উপজাতি গ্রুপ। তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তাঁবুতে তাদের জীবন কাটাতো এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। এমন প্রতিটা গ্রুপের একজন সর্দার থাকতো যাকে তারা খান বলতো। এমন একটা গ্রুপেরই খান ছিল ইসুগেই। গল্পের শুরুতে দেখা যায় ইসুগেই তার কিছু সহচর নিয়ে আরেকটি গ্রুপের কাছে যাচ্ছিল তার ছেলের বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করতে। ইসুগেইয়ের ছেলের বয়স মাত্র 9 বছর আর তার নাম তেমুজিন। কিন্তু মঙ্গল উপজাতিদের মধ্যে একটা রীতি আছে, ছেলের বয়স 9 বছর হলে তারা বিভিন্ন গোত্রের মধ্য থেকে মেয়ে পছন্দ করে তাদের ছেলের বিয়ে দিয়ে দিবে। বহু বছর আগে ইসুগেই মেরিকেত নামের একটি গ্রুপের মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে তাকে বিয়ে করেছিল। কিন্তু এই ঘটনার কারণে মেরিকেত গ্রুপের সাথে তাদের শত্রুতা তৈরি হয়, আর শত্রুতা বন্ধ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেই ইসুগেই তার ছেলে তেমুজিনকে নিয়ে যাচ্ছে মেরিকেত গ্রুপের একটি মেয়ের সাথে বিয়ে দিতে। কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলে তার আরেকটি গ্রুপের কাছে রাত কাটানোর জন্য থামে। এই গ্রুপেই ইসুগেই এর একজন খান বন্ধু আছে, তাই সে যখন তার বন্ধুর সাথে তাঁবুর মধ্যে গিয়ে গল্প করছিল তখন তেমুজিন বাইরে তাদের জিনিসপত্রগুলো ঘোড়া থেকে নামাচ্ছিল। ঠিক এমন সময় তেমুজিনের কাছে বোর্তে নামের একটি মেয়ে আসে। বোর্তে তেমুজিনের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করতেই তেমুজিন তাকে বলে সে তার নিজের জন্য একটি মেয়ে দেখতে যাচ্ছে। তখন বোর্তে তাকে বলে বুদ্ধিমান ছেলেরা আমাদের গ্রুপেই বিয়ে করে, তাই তোমার উচিত আমাদের গ্রুপেই বিয়ে করা। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে বলে যায় তোমার উচিত আমাকেই পছন্দ করা। এরপর রাতের বেলা খাওয়া দাওয়া শেষে এবং আনন্দ উৎসব করে যখন সবাই রেস্ট নিচ্ছিল তখন তেমুজিন তার বাবার কাছে গিয়ে বলে আমি এই গ্রুপেই বিয়ে করতে চাই। কিন্তু তার বাবা তাকে বলে এই গ্রুপটা অনেক দুর্বল এবং ছোট একটি গ্রুপ, তাই আমি শক্তিশালী মেরিকেত গ্রুপের সাথে আত্মীয়তা করতে চাই আর সেখানেই তোমাকে বিয়ে দিতে চায়। কিন্তু ছোট্ট তেমুজিন জিদ ধরে বসে থাকে সে এই গ্রুপেই বিয়ে করবে। এরপর সকাল হলে সেই গ্রুপের বেশ কিছু মেয়েকে তাদের সামনে নিয়ে আসা হয়। এদের মধ্য থেকেই তেমুজিন তার নিজের জন্য একটি মেয়ে খুঁজে নিবে। কিন্তু মেয়ে বেছে নেওয়ার আগে তেমুজিনের বাবা ইসুগেই তাকে বলে নিজের বউ বেছে নেওয়ার আগে সে যেন কখনো ভুল না করে, আর সে যেন মেয়ের মুখ এবং পা দেখে বিয়ে করে। তার মুখ হতে হবে সল্ট লেকের মতো ফ্ল্যাট, পা হতে হবে শক্তিশালী, আর তার চোখ হতে হবে চিকন, কারণ যে মেয়ের পা শক্তিশালী সে সবসময় তোমার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। এরপর তেমুজিন একে একে সবাইকে দেখে অবশেষে বোর্তেকেই পছন্দ করে, কারণ তার পা ছিল শক্তিশালী এবং চোখ ছিল সরু। এরপর তাদের দুজনের অফিসিয়ালি সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয়, কিন্তু তার বউকে এখন সে বাড়ি নিয়ে যেতে পারবে না, কারণ তারা দুজনেই অনেক ছোট। ঠিক 5 বছর পরে তেমুজিন তার বউকে নিয়ে যেতে পারবে। যেহেতু তারা যে কাজটি করতে যাচ্ছিল সেটা এখানেই করা হয়ে গেছে, তাই তারা এবার বাড়ি ফিরে যাবে। যাওয়ার আগে তেমুজিন বোর্তের কাছে আসে এবং তাকে একটি হাড় দিয়ে বানানো লকেট উপহার দেয়। এটাকে তারা ইচ্ছাপূরণ লকেট বলে। তেমুজিন বোর্তেকে বলে আমি ঠিক 5 বছর পরে এসে তোমাকে নিয়ে যাব, ততদিনে তুমি আমাকে মনে রেখো। এরপর ঘোড়ায় চড়ে তারা চলে যেতে শুরু করে। যেতে যেতে পথের মধ্যে ভীষণ বজ্রপাত সহ ঝড় ওঠে, তাই তারা সবাই মিলে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। ছোট্ট তেমুজিন যখন বজ্রের শব্দ শুনে ভয় পায় তখন তার বাবা তাকে বলে এমন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার অর্থ হচ্ছে আমাদের প্রভু টেংরি দেবতা অনেক রেগে আছে, আর বজ্রপাত সহ ঝড় বৃষ্টি সব মঙ্গল উপজাতিরাই অনেক ভয় পায়।
ঝড় থেমে গেলে তারা আবারও পথ চলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তাদের সাথে তাতার নামের একটি শত্রু গ্রুপের দেখা হয়। কিন্তু এই জায়গাটাতে একটু গাছপালা থাকায় তারা দুই গ্রুপের লোকই একটু বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থামে। তারা যখন খাবার খাচ্ছিল, তাতার গ্রুপের খানের পক্ষ থেকে উপহারস্বরূপ তাদের কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসা হয়। কিন্তু সেই দুধ যখন ইসুগেই খেতে যাবে, তখন তার পাশ থেকে একজন বলে, তারা আমাদের শত্রু গ্রুপ, তাই তোমার উচিত এই দুধটা অন্য কাউকে দিয়ে খাইয়ে পরীক্ষা করে নেওয়া। কিন্তু এটা করলে ওই গ্রুপের খানের অপমান হবে বলে ইসুগেই পরীক্ষা করা বাদেই সেই দুধটা পান করে এবং তাদেরকে উপহারস্বরূপ এক পেয়ালা দুধ এবং কিছু খাবার পাঠিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে তারা আবারও যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ করে ইসুগের বুকে অনেক ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই সে সেখানে মারা যায়। অর্থাৎ শত্রু গ্রুপের খানের পাঠানো দুধে বিষ মেশানো ছিল। এদিকে আবার মঙ্গলদের রীতি ছিল, একটি খান মারা গেলে তার উত্তরসূরি হিসেবে ছেলেই হবে খান। কিন্তু তেমুজিন অনেক ছোট থাকায় তারগুতাই নামের একজন খারাপ লোক নিজেকে খান দাবি করে এবং তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। মঙ্গল রীতি অনুযায়ী বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবার পর বাড়ি এসে তেমুজিন এবং তার মা দেখতে পায় তারগুতাই তাদের সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। তেমুজিন এবং তার মা তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারগুতাই তাদের কোনো কথাই শোনে না। এটা দেখে তেমুজিনের মা তারগুতাইকে বলে, আমার ছেলে একদিন ঠিক এর প্রতিশোধ নেবে। এটা শুনে তারগুতাই তেমুজিনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে করে বড় হয়ে সে আর খান না হতে পারে এবং তার প্রতিশোধও না নিতে পারে। কিন্তু মঙ্গলদের একটা রীতি ছিল, সেটা হচ্ছে কারো উচ্চতা যদি গাড়ির চাকার সমান না হয় তাহলে তাকে মেরে ফেলা যাবে না, আর এটাকে চরম ঘৃণিত কাজ মনে করা হয়। গাড়ির চাকার সাথে তেমুজিনের মাপ দিয়ে সে দেখতে পায় তার উচ্চতা গাড়ির চাকার চেয়ে ছোট, তাই সে এখন তাকে মারতে পারবে না। কিন্তু তারগুতাই তেমুজিনের মাকে বলে, পরের বছর শীতকালে আমি আবার আসব, আর ততদিনে সে ঠিক বড় হয়ে যাবে, তখন আমি তাকে হত্যা করে তোমার বংশকে শেষ করে দিব। এই বলে তেমুজিন এবং তার মাকে একা রেখে তারগুতাই তাদের গ্রুপের সবাইকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। পরের বছর যখন শীতকাল আসে, তখন তেমুজিন তারগুতাইয়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে শুরু করে, কিন্তু এতটুকু একটা বাচ্চা হওয়ায় সে কিছুই বুঝতে পারে না সে এখন কোথায় পালাবে। বরফের উপর দিয়ে পালানোর সময় হঠাৎ করে বরফের লেয়ার ভেঙে সে পানিতে পড়ে যায়, কিন্তু অনেক কষ্ট করে সে উঠে একটা জায়গায় পড়ে থাকে। এখন পথ চলার মতো তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। ঠিক এমন সময় ওই পথেই কয়েকজন রাখাল বালক তাদের ভেড়া নিয়ে যাচ্ছিল। তাদের মধ্যেই জামুখা নামের একটি বাচ্চা ছেলে ছিল। তেমুজিনকে পড়ে থাকতে দেখে ছেলেটি তাকে তার ঘোড়ায় উঠিয়ে নেয় এবং নিজেদের গ্রুপের কাছে নিয়ে যায়। রাতের বেলা খাবার সময় তেমুজিন জামুখাকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমার ভাই হতে চাই। এই কথা শুনে জামুখা নিজের হাত কেটে দুধের মধ্যে তাদের দুজনের রক্ত মেশায়। এরপর তারা দুজনেই সেটা পান করে, অর্থাৎ তারা এখন থেকে দুজনেই রক্তের ভাই। কিন্তু কিছুদিন পরেই তারগুতাইয়ের লোকজন তেমুজিনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তারপর তাকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু এখনও তেমুজিনের উচ্চতা গাড়ির চাকার চেয়ে বড় হয়নি, তাই তারগুতাই তার গলায় কাঠের বেড়ি পরিয়ে তাকে দিয়ে কঠিন কঠিন সব কাজ করাতে শুরু করে। কিন্তু ছোট্ট বাচ্চাটির এত কষ্ট দেখে সেখানে থাকা এক বৃদ্ধ লোকের তার উপর মায়া হয়, তাই সে বৃদ্ধ লোকটি তাকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াতে শুরু করে। আর তারপর একদিন সুযোগ বুঝে সে তেমুজিনকে পালাতে সাহায্য করে। পালাতে পালাতে তেমুজিন তার বাবার সাথে যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল সেখানে যায় লুকিয়ে থাকতে। সেখানে গিয়ে সে টেংরি দেবতার কাছে প্রার্থনা শুরু করে দেয় যেন দেবতা তার এই কাঠের বেড়ি তার গলা থেকে খুলে দেয়। আর এভাবে প্রার্থনা করতে করতে কিভাবে যেন তার গলা থেকে সত্যিই কাঠের বেড়িটি খুলে পড়ে যায়। এরপর 1186 সাল চলে আসে। তেমুজিন এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও সে তার শত্রুদের থেকে পালিয়ে বেড়াচ্ছে আর তারগুতাইয়ের লোকজন এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে। একদিন তারা তেমুজিনকে তারগুতাইয়ের কাছে ধরে নিয়ে যায়। তারগুতাই তেমুজিনকে মেরে ফেলার জন্য একটি জায়গায় বেঁধে রাখে। তখন আবারও সেই বৃদ্ধ তাকে খাবার খেতে দেয়। তেমুজিন সেই বৃদ্ধকে বলে, আমি তোমাকে কখনো ভুলবো না, তুমি আমার অনেক উপকার করেছো। এরপর রাতের বেলা যখন উৎসব চলছিল তখন তেমুজিনকে কিছুটা দূরেই বেঁধে রাখা হয়েছিল এবং তার সাথে একজন গার্ড দিয়ে দেওয়া হয়েছিল। তেমুজিন কৌশলে সেই গার্ডকে রাগিয়ে তোলে। তারপর সেই গার্ডটি তার কাছে আসতেই সে তাকে মেরে ফেলে এবং আবারও সেখান থেকে সে পালিয়ে যায়। সকালে তাকে একজন লোক পিছন থেকে ডেকে তার গলার কাঠের বেড়িটি খুলে দেয় আর নিজের ঘোড়াটা তাকে দিয়ে পালাতে বলে। তেমুজিন ঘোড়ায় চড়ে সোজা তার বউ বোর্তেকে নিয়ে আসতে চলে যায়। বোর্তের বাবা তেমুজিনকে দেখে বলে, বোর্তে যদি চায় তাহলে সে তোমার সাথে যেতে পারে, আমি তাকে আটকাবো না। বোর্তে তার কাছে আসে এবং তাকে বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এরপর তারা দুজন তেমুজিনের মায়ের কাছে চলে যায়। তার মা বোর্তেকে দেখে অনেক খুশি হয় এবং নিজের একটা হার বোর্তেকে দিয়ে সে ছেলের বউকে বরণ করে নেয়।
এভাবে তাদের দিন বেশ ভালোই চলছিল। কিন্তু মেরিকেট গ্রুপের লোকজন যখন শোনে ইসুগের ছেলে তেমুজিন বিয়ে করেছে, তখন তারা ইসুগের ওপর প্রতিশোধ নিতে তার ছেলের বউকে তুলে নিয়ে যেতে আসে। কারণ তেমুজিনের বাবা তার মাকে এই গ্রুপের থেকেই তুলে নিয়ে এসে বিয়ে করেছিল, আর এখন তারা তার প্রতিশোধ নিতে বোর থেকে তুলে নিয়ে যেতে চায়। খুঁজতে খুঁজতে তারা তেমুজিনদের পেয়ে যায় এবং তাদেরকে ধরার চেষ্টা করে। তেমুজিন বোর থেকে নিয়ে ঘোড়ায় চড়ে পালাতে শুরু করে, কিন্তু তারা বেশি দূর পালাতে পারে না। পিছন থেকে একজন তেমুজিনের পিঠে তীর মারে, আর এতে সে আহত হয়ে ঘোড়ার উপর লুটিয়ে পড়ে। কিন্তু বোরতে নিজেকে শত্রুদের হাতে সঁপে দিয়ে তেমুজিনের ঘোড়াটিকে বাড়ি দিয়ে চলে যেতে নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই শত্রুরা এসে তাকে তুলে নিয়ে চলে যায়। এদিকে ঘোড়াটি তেমুজিনকে পিঠে করে তার মায়ের কাছে নিয়ে আসে। তার মা ছুটে এসে তাকে ঘোড়া থেকে নামায় এবং তার চিকিৎসা শুরু করে। সুতরাং এ যাত্রায় তেমুজিন বেঁচে যায়। সুস্থ হওয়ার পর সে তার রক্তের ভাই জামুখার কাছে আসে। জামুখা এতদিনে তার গ্রুপের খান হয়ে গেছে। তেমুজিন জামুখার জন্য একটি ঐতিহ্যবাহী পোশাক উপহার হিসেবে নিয়ে আসে। জামুখা সেটা গ্রহণ করে এবং তেমুজিনকে নিজের তাঁবুতে নিয়ে যায়। কিন্তু কথা বলার সময় তেমুজিন যখন বলে বোর থেকে ফিরিয়ে নিয়ে আসতে তুমি আমাকে উপকার করো, তখন জামুখা তাকে বলে মঙ্গলরা কখনো একটি মেয়ের জন্য যুদ্ধে জড়ায় না, তোমার উচিত হবে আরেকটি মেয়েকে বিয়ে করে তাকে ভুলে যাওয়া। কিন্তু তেমুজিন তাকে বলে আমার বোর থেকেই লাগবে। এই কথা শুনে জামুখা বুঝতে পারে এখন তার রক্তের ভাইকে তার সাহায্য করা উচিত, কিন্তু এই বছর তার শক্তি কিছুটা কম। সুতরাং তারা পরের বছর মেরিকেট গ্রুপের উপর আক্রমণ করবে। তেমুজিন সেই 1 বছর জামুখার কাছেই থাকে এবং পরের বছর তারা দুজন মিলে বেশ কিছু সৈন্য নিয়ে মেরিকেট গ্রুপের উপর আক্রমণ করে। তারা দুই রক্তের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মেরিকেট যোদ্ধাদের সাথে প্রাণপণ লড়াই করে। তেমুজিন ছিল শক্তিশালী যোদ্ধা, এদিকে জামুখাও অনেক শক্তিশালী যোদ্ধা ছিল। যুদ্ধ করতে করতে তারা যখন জিতে যাচ্ছিল, তখন মেরিকেট গ্রুপের লোকেরা তাদের পরিবার নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন তেমুজিন সব তাঁবুতে ঘুরে ঘুরে বোর থেকে খুঁজতে শুরু করে, আর অবশেষে একটি তাঁবুর মধ্যে সে তাকে পেয়েও যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। বোরতে তাকে বলে আমি জানতাম তুমি ঠিকই আমাকে নিতে আসবে। তেমুজিন দেখতে পায় বোরতে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, কিন্তু তারপরও সে কিছুই মনে করে না। যুদ্ধ জয়ের আনন্দে রাতে তারা পার্টি করে, অনেক খাওয়া দাওয়া করে। জামুখা তেমুজিনের যুদ্ধ করার কৌশল দেখে তার প্রশংসা করে এবং তাকে বলে তুমি অনেক সাহসী যোদ্ধা। তেমুজিন জামুখাকে অনেক ধন্যবাদ জানায় এবং সে তাকে বলে আমি আমার গোত্রকে একত্র করে তাদের খান হতে চাই। এমন সময় তার গ্রুপের একজন লোক তাকে ডাকে। তাদের কাছে গিয়ে তেমুজিন সবাইকে বলে যুদ্ধে জয়লাভ করে যে মালামাল পাওয়া গেছে সেগুলো তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নাও। কিন্তু এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মঙ্গল খানেরা যুদ্ধে জয়লাভ করে যে মালামাল পাওয়া যায় সেগুলো নিজের কাছে রেখে দেয়। কিন্তু তেমুজিনের এমন উদারতায় তারা সবাই মুগ্ধ হয়ে যায়। পরদিন সকাল হলে তেমুজিন জামুখার কাছ থেকে উঠে আসে এবং তার ওয়াইফ বোরতের কাছে এসে শুয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ পর তারা তাদের লোকজন এবং সবকিছু গুছিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জামুখা ঘুম থেকে উঠে দেখতে পায় তেমুজিন চলে গেছে। এতে করে সে কিছুটা বিরক্ত হলেও তেমন কিছুই মনে করে না। কিন্তু যখন সে দেখতে পায় তেমুজিনের সাথে তার কয়েকজন সৈন্যও চলে গেছে, তখন সে দ্রুত করে ঘোড়ায় চড়ে তেমুজিনের কাছে যায়। জামুখা তেমুজিনের কাছে এই ব্যাপারে বলতেই তেমুজিন বলে তুমি ঘুমিয়েছিলে বলে আমি তোমাকে ডাকিনি, আর তাই তোমাকে না বলেই আমি চলে এসেছি। কিন্তু সৈন্য ফেরত চাইলে তেমুজিন তাকে বলে সব মঙ্গলদের স্বাধীনতা আছে, তারা চাইলে তাদের মাস্টার পরিবর্তন করতে পারে। তারা স্বেচ্ছায় আমার সাথে চলে এসেছে, তাই আমি তাদেরকে তোমার সাথে যেতে বলতে পারি না। তবে তারা যদি এখন চলে যেতে চায় তবে যেতে পারে। জামুখা তখন তাদের কাছে চলে যাওয়ার জন্য বললে সেই সৈন্যগুলো বলে আমরা তেমুজিনকে আমাদের খান হিসেবে মেনে নিয়েছি। এটা শুনে জামুখা অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে জামুখার ভাই তাদের ঘোড়াগুলো ফেরত চাইলে তারা বলে এগুলো এখন আমাদের, আমরা এগুলো দিতে পারবো না। পরদিন জামুখার ভাই তেমুজিনের ঘোড়াগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল। তখন ডারটাই আতালা তাদেরকে ধাওয়া করে ধরার জন্য। ডারটাই পিছন থেকে তীর মারলে সেটা একজনের পিঠে গিয়ে লাগে আর সে মারা যায়। তার কাছে গিয়ে তারা দেখতে পায় এটা জামুখার ভাই। তখন ডারটাই তেমুজিনের কাছে এসে ক্ষমা চায় এবং বলে আমি তাকে চিনতে পারিনি যে এটা জামুখার ভাই ছিল, কিন্তু যেহেতু আমি তার ভাইকে মেরে ফেলেছি তাই সে এখন তোমার কাছে আমার মাথা চাইবে। তুমি যদি তার সাথে শত্রুতা করতে না চাও তাহলে আমার মাথা কেটে তার কাছে পাঠিয়ে দিতে পারো। কিন্তু তেমুজিন এটা করতে অস্বীকার জানায়, কারণ সে এখন তার নিজের সৈন্য ছিল। এরপর তারা যখন সেই স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছিল, ঠিক তখন জামুখা তার সৈন্যবাহিনী নিয়ে তেমুজিনের উপর আক্রমণ করতে আসে। কিন্তু তেমুজিন দেখতে পায় তার লোকজনের তুলনায় জামুখার সৈন্যবাহিনীর সংখ্যা অনেক বেশি
এদিকে তেমুজিনদের সাথে আবার মহিলারা আছে, তাই তাদের সাথে যুদ্ধে কোনোভাবেই পারা যাবে না। তাই সে কৌশলে কিছু লোক দিয়ে মহিলা এবং বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় এবং যুদ্ধ করার মতো পুরুষগুলোকে নিয়ে তাদের গাড়িগুলো উল্টে দিয়ে তার পিছনে দাঁড়িয়ে থাকে। এদিকে আবার তেমুজিনকে মেরে ফেলার জন্য জামুখার সাথে তারগুতায়ও যোগ দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু তেমুজিনের সৈন্য সংখ্যা খুব কম থাকায় তারা যুদ্ধে খুব বাজেভাবে হেরে যায়। শেষ পর্যন্ত তেমুজিন একাই লড়াই করছিল, কিন্তু এভাবে সে বেশিক্ষণ টিকতে পারে না। জামুখার সৈন্যরা তাকে আটক করে। তারপর জামুখা তেমুজিনকে ধরে তার ক্যাম্পে নিয়ে যায়। এরপর তারগুতাই তেমুজিনকে নিয়ে যেতে চাইলে জামুখা তাকে দেয় না এবং তাকে বলে ও এখন আমার সম্পদ। এরপর সে তেমুজিনকে তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে বলে, কিন্তু তেমুজিন একজন বীর যোদ্ধা ছিল, আর কোনো যোদ্ধা কারো কাছে প্রাণ ভিক্ষা করে না। কিন্তু জামুখা তাকে প্রাণে মারে না, কারণ সে ছিল তার রক্তের ভাই। তাই সে তেমুজিনকে দাস হিসেবে বিক্রি করে দিতে বাজারে পাঠায়। তারপর তাদের সবাইকে একটি রশিতে বেঁধে টানতে টানতে টেঙ্গুট রাজ্যের একটি দাস বিক্রির বাজারে নিয়ে যাওয়া হয়। সেই রাজ্যেরই টেঙ্গুট মন্ত্রী দাস কেনার জন্য বাজারে এসেছিল। সে যখন তেমুজিনকে কেনার জন্য দরদাম করছিল, তখন তার সাথে থাকা একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে বলে, আপনার উচিত হবে এই দাসকে না কেনা, কারণ এই লোকই ভবিষ্যতে আমাদের পুরো টেঙ্গুট রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। কিন্তু সন্ন্যাসীর এই কথা শুনে মন্ত্রীর মনে প্রশ্ন জাগে, একজন সামান্য কৃতদাস কিভাবে এত বড় একটি রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই সে সন্ন্যাসীকে মজা করে বলে, কিভাবে একজন কৃতদাস আমাদের রাজ্যকে দখল করবে সেটা দেখার জন্যই আমি তাকে কিনব এবং তাকে আমাদের রাজ্যে নিয়ে গিয়ে খাঁচায় ভরে রাখবো। এভাবে সেই মন্ত্রী তেমুজিনকে কিনে নিয়ে টেঙ্গুট রাজ্যে নিয়ে যায়, আর তারপর তেমুজিনকে তারা রাস্তার পাশের একটি খাঁচায় ভরে রেখে দেয়। মানুষজন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মঙ্গলকে দেখে বিভিন্ন রকম মজা নিতে শুরু করে, কিন্তু তেমুজিন ধীর এবং শান্তভাবে অপেক্ষা করতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন পর সেই বৃদ্ধ সন্ন্যাসী একদিন তেমুজিনের কাছে আসে এবং তাকে বলে, আমি জানি তুমি একদিন আমাদের সাম্রাজ্য দখল করবে, কিন্তু সেদিন তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের সমস্ত কিছু ধ্বংস করে ফেললেও তুমি মন্দিরগুলোকে ধ্বংস করো না, কারণ সেখানে অনেক মূল্যবান বই আছে। তেমুজিন তখন তাকে বলে, আজকে রাত্রে ওই গার্ড দুজনকে মেরে ফেলে তাদের কাছ থেকে চাবি নিয়ে তুমি আমাকে মুক্ত করো, তাহলে আমি তোমার কথা শুনব। কিন্তু জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী তাকে বলে, আমার ধর্মে কাউকে মারতে নিষেধ আছে, এটা আমি করতে পারবো না, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো। তখন তেমুজিন তার কাছে থাকা সেই লকেটটা সেই বৃদ্ধের কাছে দেয় এবং তাকে বলে, তুমি আমার গোত্রের লোকের কাছে যাবে এবং সেখানে গিয়ে বর্তে নামের একটি মেয়েকে খুঁজবে, তার কাছে এই লকেটটি দিবে এবং তাকে বলবে আমি এখনো বেঁচে আছি। এটা শুনে সেই বৃদ্ধটি তেমুজিনের গোত্রকে খোঁজা শুরু করে। সে হেঁটে হেঁটেই সেই কঠিন মরুভূমির পথ পাড়ি দিতে শুরু করে, কিন্তু অনেক বৃদ্ধ হয় এবং খাবার ও পানির অভাবে জ্ঞানী সন্ন্যাসী পথের মধ্যেই মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত সে প্রায় তেমুজিনের গোত্রের কাছেই পৌঁছে গিয়েছিল, তাই বর্তে সেই বৃদ্ধ সন্ন্যাসীকে খুঁজে পেয়ে যায়। তারপর সে তার হাতে যখন সেই হাড়ের তৈরি লকেটটা দেখতে পায়, সে বুঝতে পারে তার স্বামী তেমুজিন এখনও বেঁচে আছে, আর এতদিনে বর্তের সুন্দর দুইটা বাচ্চাও হয়েছিল। বর্তে সেই সন্ন্যাসীকে দেখে বুঝতে পারে এই বৃদ্ধ সন্ন্যাসী টেঙ্গুট রাজ্যের, কিন্তু টেঙ্গুট রাজ্যে কিভাবে যেতে হয় বর্তে সেটা চিনত না। তাই সে সেখানে বসে অপেক্ষা করতে শুরু করে। আর কয়েকদিন পরেই সেই রাস্তা দিয়েই একদল ব্যবসায়ী টেঙ্গুট রাজ্যে যাচ্ছিল। বর্তেকে দেখে তারা সেখানে থামে এবং দেখতে পায় একজন সন্ন্যাসী মরে পড়ে আছে। তাই তারা প্রথমে সেখানেই সেই সন্ন্যাসীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে এবং তারপর বর্তের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। বর্তে তখন তাদেরকে বলে সে টেঙ্গুট রাজ্যে যেতে চায়। তখন সেই ব্যবসায়ীরা তাকে এবং তার বাচ্চাদেরকে উঠের পিঠে তুলে নেয়। বেশ কিছুদিন কঠিন সেই মরুভূমির পথ পাড়ি দিয়ে অবশেষে তারা টেঙ্গুট রাজ্যে এসে পৌঁছে যায়। সেখানে গিয়ে বর্তে প্রথমেই তেমুজিনকে খুঁজে বের করে। লোকমুখে শুনতে শুনতে সে এসে তেমুজিনের খাঁচার সামনে পৌঁছায় এবং তাকে ইশারার মাধ্যমে বোঝায় সেখানে চলে এসেছে। বর্তের পরনে অদ্ভুত পোশাক থাকলেও তেমুজিন ঠিকই তাকে চিনতে পেরেছিল। রাতের বেলা বর্তে তেমুজিনকে পাহারা দেওয়া গার্ডদেরকে বেশ কিছু টাকা দিয়ে সেই খাঁচার চাবিটা নিয়ে নেয়, আর তারপর তেমুজিনের খাঁচার সামনে এসে সেই চাবিটা তার দিকে ছুঁড়ে দেয়। চাবিটা পেয়ে সাথে সাথেই তেমুজিন খাঁচার তালা খুলে একটি দড়ি দিয়ে দেওয়াল টপকে বর্তের কাছে চলে আসে। তারপর তারা একটি ঘোড়ায় টানা গাড়িতে চড়ে টেঙ্গুট রাজ্য থেকে পালিয়ে যেতে শুরু করে। তেমুজিন দেখতে পায় এতদিনে তার দুইটা বাচ্চা হয়েছে এবং তারা বেশ বড় হয়ে গেছে। তাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে ছিল। তেমুজিন তার বাচ্চাদেরকে বলে, আমি তোমাদের বাবা, তোমাদের দেখে আমি অনেক খুশি হয়েছি আর আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। বাচ্চাগুলো তাদের বাবাকে দেখে অনেক খুশি হয়।
এরপর তেমুজিন তার পরিবারকে নিয়ে তার মায়ের কাছে ফিরে যায় এবং সেখানে গিয়ে তারা খুব সুন্দর দিন কাটাতে শুরু করে। তেমুজিন তার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, সে তাদের সাথে সুন্দর সময় কাটায়, তাদের সাথে অনেক আনন্দ করে। সে তার বড় ছেলেটিকে ডেকে বলে, তোমার বয়স এখন কত হয়েছে? ছেলেটি যখন বলে তার বয়স 9 বছর হয়েছে, তখন তেমুজিন তাকে বলে, তোমার এখন একটা বউ খুঁজে নেওয়া দরকার, কারণ মঙ্গলরা 9 বছর বয়সে তার বউকে খুঁজে নেয়। আমিও তোমার মতো 9 বছর বয়সে তোমার মাকে খুঁজে নিয়েছিলাম, আর সে আমার জন্য মঙ্গল বয়ে এনেছে। একদিন তেমুজিন যখন বর্তের সাথে শুয়েছিল, তখন বর্তে তাকে বলে, মঙ্গলরা খুবই হিংস্র জাতি, তারা মহিলা এবং বাচ্চাদেরকেও ছাড়ে না। বর্তের এই কথা তেমুজিনের মনকে নাড়া দেয়, তাই সে বর্তেকে বলে, এই মঙ্গলদেরকে আমি একদিন এক পতাকার আশ্রয়ে নিয়ে আসব, আর তাদেরকে আমি আইন শিক্ষা দেব, কিন্তু আমার আইন হবে খুবই সিম্পল। এই বলে সে তার বউ বর্তেকে বলে, তুমি বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে থাকো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এরপর সে তার ঘোড়াটি নিয়ে আবারও যুদ্ধে চলে যায়, কিন্তু প্রথমে সে শৈশবে এক ঝড়ের রাত্রে আশ্রয় নেওয়া সেই পাহাড়ের গুহায় যায়। সেখানে গিয়ে টেংরি দেবতার কাছে প্রার্থনা করতে শুরু করে। সে তাকে বলে, হে মহান টেংরি দেবতা, তুমি আমাকে শক্তি দাও, যেন আমি সমস্ত মঙ্গল জাতিকে এক পতাকার নিচে নিয়ে আসতে পারি। মঙ্গলদের আইন দরকার, তাদের শাসন করার মতো একজন শাসক দরকার। আমি যেন সেই মহান শাসক হতে পারি, আর এটা করতে গিয়ে আমাকে যদি পুরো মঙ্গলদের অর্ধেক মানুষও মেরে ফেলতে হয়, তাহলে আমি তাই করব, কিন্তু এদেরকে আমি একদিন একত্র করেই ছাড়ব। আর আমাদের আইন খুব সিম্পল হবে, কোনো মঙ্গল যোদ্ধা বাচ্চা এবং মেয়েদেরকে হত্যা করতে পারবে না, কোনো যোদ্ধা তার খানের সাথে বেইমানি করতে পারবে না, এবং শত্রুকে শেষ না করা পর্যন্ত সব যোদ্ধাকে লড়ে যেতে হবে। এটাই হবে মঙ্গলদের আইন। সেদিনের সেই ঝড়ের রাত থেকেই পৃথিবীতে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। পৃথিবী সেই ইতিহাসকে মনে রেখেছে ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ শাসক চেঙ্গিস খান হিসেবে। দেখতে দেখতে 1196 সাল চলে আসে। তেমুজিন অনেকগুলো যুদ্ধ জয় করে একটা বিরাট সৈন্যবাহিনী গঠন করে। সবগুলো গোত্রকে সে একত্র করে তার বিশাল সৈন্যবাহিনী সাজিয়েছিল, কিন্তু এতদিনে জামু খাও অনেক বড় সৈন্যবাহিনীর মালিক হয়ে গিয়েছিল, তাই বর্তমানে শুধুমাত্র তাদের দুইজনই পুরো মঙ্গোলিয়া শাসন করছিল। আর এখন সময় দুই দল যুদ্ধ করে একটি সাম্রাজ্য গঠন করা। সেই 1196 সালেই তেমুজিন এবং জামুখার মধ্যে বিশাল একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু এই যুদ্ধে জামুখার সৈন্যবাহিনীতে যোদ্ধার সংখ্যা ছিল বেশি, তবে তেমুজিন ছিল অনেক কৌশলী একজন যোদ্ধা। জামুখার বিশাল সেই সৈন্যবাহিনীর মাঝে তেমুজিন শত শত ঘোড়সওয়ার পাঠিয়ে দেয় যুদ্ধ করতে, কিন্তু ঘোড়ায় চড়া সেই যোদ্ধাদের প্রত্যেকের কাছে 2টি করে তরবারি ছিল, সেগুলো তারা দুই পাশে সাজিয়ে রেখেছিল। আর এভাবে তাদের মধ্যে থেকে যাওয়ার সময় সেই তরবারিতে অসংখ্য যোদ্ধা কাটা পড়ে মারা যাচ্ছিল। এভাবে প্রথম পর্বে তেমুজিন খুব সহজেই জিতে যায়। দ্বিতীয় পর্বে তেমুজিন শত শত তীরন্দাজকে প্রস্তুত করে রেখেছিল, তারা দূর থেকে জামুখার সৈন্যবাহিনীর ভিতরে তীর নিক্ষেপ করছিল, আর তীরের আঘাতে শত শত যোদ্ধা মারা পড়ছিল। এভাবে তেমুজিন দ্বিতীয় পর্বেও খুব সহজেই জয়লাভ করে। কিন্তু এবারে আসে মূল পর্ব। জামুখা এগুলো দেখে তার পুরো সৈন্যবাহিনী একসাথে যুদ্ধের জন্য পাঠিয়ে দেয়। ঠিক তখনই একটি অবাক করা ঘটনা ঘটে। হঠাৎ আকাশে ভীষণ মেঘ করে বজ্রসহ বৃষ্টিপাত হতে শুরু করে, আর এই ভীষণ বজ্রপাতকে সব মঙ্গোলিয়ানরাই খুব ভয় পেত। তারা ভাবত টেংরি দেবতা খুব রাগান্বিত আছে, তাই এমন বজ্রপাত হচ্ছে। এই কারণে সেখানে থাকা সমস্ত যোদ্ধা ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়ে। কিন্তু তেমুজিন এই বজ্রকে ভয় পেত না, কারণ সে ছোট থেকেই এই বজ্রপাতে একা থেকেছে। তাই সে তার সৈন্যবাহিনীকে বোঝাতে চেষ্টা করে যে টেংরি দেবতা আমাদের সাথে আছে, আর এই কারণে সে বজ্রপাত ঘটাচ্ছে। তাই তোমাদের উচিত ভয় না পেয়ে শত্রুপক্ষের ওপর আক্রমণ করা। তেমুজিনের এমন কথা শুনে সব সৈন্যবাহিনী উঠে জামুখার সৈন্যদের ওপর আক্রমণ করতে শুরু করে, আর এতে করে খুব সহজেই জামুখা যুদ্ধে হেরে যায় এবং তেমুজিন তাকে বন্দী করে। কিন্তু তেমুজিনের নিজের গোত্রের খান তারগুতাইকে তার গোত্রের লোকেরা হত্যা করে তার সামনে নিয়ে আসে এবং তারা তাকে বলে, তারগুতাই যখন পালিয়ে যাচ্ছিল তখন আমরা তাকে ধরে ফেলেছি। এটা শুনে তেমুজিন অনেক রেগে যায় এবং নিজের খানের সাথে বেইমানি করার কারণে ওই সৈন্যদেরকে সে হত্যা করার নির্দেশ দেয়। এতে করে সেখানে থাকা সমস্ত সৈন্যরা বুঝতে পারে কোনোভাবেই নিজের খানের সাথে প্রতারণা করা যাবে না। এছাড়াও যুদ্ধে জয়লাভ করা সমস্ত সম্পদ তেমুজিন তার সৈন্যদের মধ্যে 90 ভাগ বিতরণ করে দিত, যেটা এর আগে কোনো মঙ্গোলীয় খান করেনি। তার এমন উদারতা এবং সাহসিকতা দেখে সমস্ত সৈন্যরা তাকে নিজেদের খান হিসেবে মেনে নেয় এবং তেমুজিন নিজেকে চেঙ্গিস খান উপাধি দিয়ে পুরো মঙ্গোলীয় সাম্রাজ্যের শাসন ক্ষমতা গ্রহণ করে। চেঙ্গিস শব্দের অর্থ পুরো পৃথিবীর বাদশাহ, আর খান হচ্ছে মঙ্গোলিয়নদের রাজা। কিন্তু যখন জামুখাকে মারার সময় হয় তখন তেমুজিন তাকে না মেরে ছেড়ে দেন,
কারণ জামুখা একসময় তার প্রাণ বাঁচিয়েছে এবং সে ছিল তার রক্তের ভাই। পরবর্তীতে চেঙ্গিস খান টেঙ্গুট রাজ্য আক্রমণ করে এবং সমস্ত সাম্রাজ্য সে নিজের দখলে নিয়ে আসে। সে টেঙ্গুট রাজ্যের সমস্ত কিছু ধ্বংস করলেও মন্দিরগুলোকে ধ্বংস করে না। এভাবেই চেঙ্গিস খান একের পর এক সমস্ত যুদ্ধে জয়লাভ করতে শুরু করে। বলা হয় তার সেনাবাহিনীতে এত পরিমাণে যোদ্ধা ছিল যা ইতিহাসে কোনো শাসকের ছিল না। আর এভাবেই চেঙ্গিস খান পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ নিজের সাম্রাজ্যের অংশ করেন। আর এটা করতে গিয়ে সে কোটি কোটি মানুষকে হত্যা করে এবং শত শত নারীকে ধর্ষণ করে। ইতিহাস তাকে বিভিন্নভাবে মনে রেখেছে। কেউ তাকে দুর্ধর্ষ যোদ্ধা বলে এবং কেউ তাকে মহান শাসক বলে। তো চেঙ্গিস খানকে নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না।